নমস্কার। গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারত ফিরে আসছেন। সালটা 1896। তিনি নাটাল থেকে বন্দরে জাহাজে চাপলেন এবং কলকাতা বন্দরে এসে নামলেন। সেখান থেকে তিনি রাজকোটে তার নিজ বাসভবনে ফিরে এলেন। কস্তুরবা গান্ধীর তখন দুটি ছেলে। তখন তিনি এখানে এসে রাজকোটে এসে এবং ভারতের সমস্ত নামি দামি যে সমস্ত প্রেস ছিল এবং যারা বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন, যেমন মহারাষ্ট্রের বিখ্যাত জননায়ক লোকমান্য বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, এনাদের সাথে তিনি মিলিত হন। সেখানে গিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের দুর্দশার কথা জানান গান্ধী। গোপাল কৃষ্ণ গোখলেকে তিনি আদর্শগত দিক থেকে রাজনৈতিক গুরু বলে মানতেন গান্ধীজি। এই জন্য তার উপদেশ তিনি প্রথমে সংগ্রহ করতে যান এবং সেখানে গিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী ভারতীয়দের দুর্দশার কথা জানান। তখন গান্ধীজি দেশের মধ্যে কিছু ল প্র্যাকটিস করছিলেন এবং দেশের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে তিনি আলোচনা করছিলেন এবং সাউথ আফ্রিকার মানুষের জন্য তার প্রাণ কাঁদছিল, যেসব ভারতীয়রা সেখানে বাস করে তাদের জন্য। তাই তখন তিনি ভারতের মধ্যে একটা জনমত গঠনের চেষ্টা করলেন যে সাউথ আফ্রিকায় যে মানুষরা গেছে, যে ভারতীয়রা গেছে, তারা কিভাবে দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে। এই মতো অবস্থায় গান্ধীজি ভারত এবং সাউথ আফ্রিকায় দুই জায়গাতেই ফেমাস হয়ে উঠলেন। গান্ধীজি তখন মানুষের জন্য আওয়াজ উঠাতে লাগলেন, তখন গান্ধীকে সকলে প্রায় চিনল, ভারতের মানুষও এবং দক্ষিণ আফ্রিকার মানুষও। ঘটনাটা শুধুমাত্র ভারতীয়রাই জানল না, ঘটনাটা ইউরোপীয়দের কাছে পৌঁছালো। তারা ভাবলো গান্ধী আমাদের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। ইউরোপীয় এবং ব্রিটিশরা গান্ধীর শত্রু হয়ে উঠলেন। ঠিক সেই সময় ভারতে প্লেগ ছড়িয়ে পড়ল। প্লেগ ছড়িয়ে যাওয়ার জন্য গান্ধীজি পথে নেমে কাজে লেগে পড়লেন। তো গান্ধীজি যখন পথে নেমে পড়লেন, তিনি মানুষকে শেখালেন যে প্লেগের সঙ্গে কিভাবে লড়াই করতে হয়। স্যানিটেশন, উপযুক্ত পরিষ্কার স্বচ্ছতা, সমস্ত কিছুর তিনি জ্ঞান দিলেন এবং চারিদিকে সেবা করতে লাগলেন। ঠিক সেই সময় দাদা আবদুল্লার যে কোর্টের কাজে তিনি গেছিলেন, সেখান থেকে নাটাল থেকে ডাক এলো। ফলে তাকে আবার দক্ষিণ আফ্রিকা ফিরে যেতে হলো। তিনি জাহাজে চড়লেন। এবারে সঙ্গে নিলেন তার স্ত্রী কস্তুরবা গান্ধী, তার দুই ছেলে এবং তার বিধবা বোনের একমাত্র ছেলেকে। তাদেরকে নিয়ে সপরিবারে তিনি সাউথ আফ্রিকা যাওয়ার জন্য রওনা দিলেন, যেহেতু তার প্ল্যান ছিল সাউথ আফ্রিকাতে থাকার এবং সেখানেই ব্যারিস্টারি বা উকিলগিরির চর্চা করার। তো তিনি সমস্ত কিছু নিয়ে জাহাজে চড়লেন। জাহাজ রওনা দিল। যথারীতি জাহাজ নাটালে এসে পৌঁছালো। কিন্তু তখন ভারতের প্লেগের কথা দক্ষিণ আফ্রিকার সরকার জানতে পেরেছে। তো নাটালে যথারীতি জাহাজকে আটকে দেওয়া হলো। মোটামুটিভাবে 24 দিন জাহাজ আটকে রইল নাটালে বন্দরে। আটকে থাকার পর সেখান থেকে আস্তে আস্তে ভারতীয়দেরকে নিয়ে আসা হলো পরীক্ষা সেন্টারে। সেখানে যেমন কোয়ারেন্টাইন করা হতো, সেভাবে কোয়ারেন্টাইন করার ব্যবস্থা শুরু হলো। ইতিমধ্যে গুজব ছড়িয়েছে যে গান্ধী নাকি 3টে জাহাজ সঙ্গে নিয়ে ভারতীয়দেরকে স্থায়ীভাবে বসবাস করানোর জন্য সাউথ আফ্রিকাতে আনছেন এবং আন্দোলনের মাধ্যমে তিনি নাকি সরকারকে এটা মানিয়েও নেবেন যে তারা এখানের স্থায়ী বাসিন্দা হবেন। ইউরোপীয়রা এই ঘটনায় প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করলেন। এমনকি যুবক শ্রেণীর যত ইউরোপীয় ছিল তারা রাজনৈতিক নেতাদের চর্চায় এসে জাহাজের বন্দরে জড়ো হলো। অনেকে অনেক কিছু নিয়ে জড়ো হলো, ঢিল, ডিম, বিভিন্ন কিছু নিয়ে গান্ধীকে স্বাগতম করার জন্য তারা সেখানে দাঁড়ালো। খবরটা সরকারের কাছে পৌঁছালো সাউথ আফ্রিকার এবং তারা সতর্ক হলেন গান্ধীকে সেখান থেকে বের করার জন্য। ঘটনাটা যে একেবারেই মিথ্যা ছিল তা নয়। 3টে জাহাজে যে 3টে এসেছিল সেখানে কিছু ভারতীয় শ্রমিক ছিল যারা সাউথ আফ্রিকাতে কাজ করতে আসছিল, কিন্তু জাহাজ ভর্তি ইন্ডিয়ান ছিল না। জাহাজ ভর্তি ইন্ডিয়ান সেখানে বসবাস করার জন্য আসছিল না। গান্ধীকে সতর্কতামূলকভাবে সেখানে আটকে রেখে দেওয়া হলো আরও কয়েকদিন এবং তাকে স্থির হলো সন্ধ্যার পর নামিয়ে নিয়ে যাওয়ার। এর আগে গান্ধীর স্ত্রী কস্তুরবা গান্ধী এবং তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে গান্ধীর যে পার্সি বন্ধু আছে রুস্তমজি, তার বাড়িতে আগেই পৌঁছে দেওয়া হয়েছে। গান্ধীকে সন্ধ্যাবেলার সময় নামানো হলো এবং নামানোর পরও কিন্তু সেই উত্তেজিত ইউরোপীয় জনতা, বিশেষ করে ব্রিটিশ জনতা, তারা গান্ধীকে ঘেরাও করলো।
তারা গান্ধীকে ঘেরাও শুধু করলো না, গান্ধীর ওপর ঢিল বর্ষণ, ইট পাথর ছুঁড়তে লাগলো, সেই সঙ্গে পচা ডিমও ছুঁড়তে লাগলো। গান্ধীকে সেখান থেকে কোনো রকমে বের করার চেষ্টা হলে ইট বৃষ্টি আরও বেড়ে গেল। সেই সময় সেখানের নাটালের এসপি স্ত্রী, সুপারিনটেন্ডেন্টের স্ত্রী সেখানে এসে খানিকটা ব্যবস্থা করে আনলেন এবং গান্ধীকে সুরক্ষিত করলেন। সেই সময় অনেক পুলিশ বা সেনাবাহিনীর দল এসে পড়েছিল, তাই যে উত্তেজিত বাহিনী ছিল, উত্তেজিত জনগণ ছিল ইউরোপীয়, তারা সেখান থেকে ছত্রভঙ্গ হলো। গান্ধী তার বন্ধু রুস্তমজির বাড়ি গেলেন এবং সেখানে গিয়েও বিপদ তার পিছু ছাড়ল না। গান্ধী যখন রুস্তমজির বাড়ি পৌঁছালেন তখন উত্তেজিত জনতা ঘর ঘেরাও করে ফেলেছে, বাড়ি ঘেরাও করে ফেলেছে। যখন বাড়ি ঘেরাও করে ফেলেছে তখন তাদের একটাই দাবি, গান্ধীকে বের করে আনো। হয় গান্ধীকে বের করে আনো, না হলে এই বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। গান্ধী গতি খারাপ দেখে এবং বন্ধুর বাড়ির কোনো ক্ষতি না চেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে তিনি বেরিয়ে যান উল্টা পথে, এবং পুলিশ তাকে সেখান থেকে বার করে এনে এবং সাউথ আফ্রিকার পুলিশ তারা থানাতে সেফ আশ্রয়ে তাকে রাখতে চায়। গান্ধী রিফিউজ করে এবং সেখান থেকে তিনি চলে আসেন কোনো এক গোপন আস্তানে। সাউথ আফ্রিকার পুলিশরা পরবর্তীকালে ব্রিটিশ যে সচিব ছিলেন তার কাছ থেকে ধমক খান এবং দক্ষিণ আফ্রিকাতে গান্ধীর গান্ধীর উপরে এই ব্যবহার সেটা ভারতে পৌঁছায় এবং ভারত প্রতিবাদ জানায়, ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ। সেক্ষেত্রে ব্যাপারটা অনেক দূর গড়ায় এবং সেক্ষেত্রে সাউথ আফ্রিকার প্রশাসন, নাটালের প্রশাসন ক্ষমা চাইতে বাধ্য হন। গান্ধী যখন আসেন তখন সেইখানে বিদেশের সচিব, যিনি ইংল্যান্ডের সচিব ছিলেন, সেই পার্লামেন্ট থেকে তিনি ঘোষণা করেন যে যারা গান্ধীর উপর এরকম অ্যাটাক করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, শাস্তিমূলক ব্যবস্থা তাদের জন্য গ্রহণ করা হোক। কয়েকজনকে ধরে আনা হয়, গান্ধীজিকে ডাকা হয় তাদেরকে চেনার জন্য যে এই লোকগুলোই গান্ধীকে বিরক্ত করেছিল কিনা। গান্ধীজি লোকগুলোকে দেখেন এবং বলেন এই লোকগুলোই অবশ্যই বিরক্ত করেছিল, কিন্তু আমি এদেরকে কোনোরকম কোনো শাস্তি দিতে চাই না। এরা ভুল বুঝেছে এবং ভুল বোঝার ফলেই এরা আমার ওপর আক্রমণ করেছে। যেদিন এরা ঠিক বুঝতে পারবে সেদিন এরা আর আমার উপর আক্রমণ করবে না, এদেরকে ছেড়ে দেওয়া হোক। গান্ধীর এই কথায় ইউরোপীয়দের মনে এক অন্য ভাবধারা সৃষ্টি হয়। তারা এতদিন যে ধরনের মানুষ দেখে এসছে, এ মানুষ যেন তার সম্পূর্ণ বিরোধী। গান্ধীর মধ্যে একটা অপার মায়া মমতা তারা দেখতে পান। ফলে গান্ধী দক্ষিণ আফ্রিকাতে যেমন ভারতীয়দের কাছে তেমন ইউরোপীয়দের কাছেও বিখ্যাত একজন ব্যক্তি হয়ে ওঠেন। এ সময় গান্ধী তার জীবনযাপন সরল সাধারণ করতে থাকেন। তিনি খুব অল্প আহারে দিন যাপন করতে থাকেন এবং মাঝে মাঝে উপবাসও দিতেন। তার মনে হতো যে উপবাস দিলে মনের দৃঢ়তা বাড়ে। এই অবস্থায় তিনি দক্ষিণ আফ্রিকাতে সকল মানুষদের সঙ্গে মিশতে থাকেন, ভারতীয়দের সাথে মিটিং মিছিল করতে থাকেন এবং আদায়ের জন্য, কিছু অধিকার আদায়ের জন্য তিনি লড়াই করতে থাকেন। একদিন গান্ধী দক্ষিণ আফ্রিকায় যে ভারতীয়দের উপর ভেদভাব হয় সেটা চরম চোখের সামনে থেকে দেখতে পান এবং তিনি একটা সেলুনে যান চুল কাটানোর জন্য, কিন্তু গান্ধী চুল কাটতে রিফিউজ করে ইউরোপীয় ভদ্রলোকটি। কৃষ্ণাঙ্গ বা কালো চামড়ার মানুষদের চুল কাটবে না, তারা ডাইরেক্ট জানিয়ে দেয় যত পয়সায় দেয়া হোক। ফলে গান্ধী কী করেন, প্রতিবাদ স্বরূপ সেই দোকানে কাঁচি নিয়ে নিজে চুল কাটতে আরম্ভ করেন। যথারীতি চুল কাটা সেভাবে ভালো হয়নি, ফলে গান্ধীকে অনেকে মক করতে থাকে, অনেকে হাসতে থাকে। কিন্তু গান্ধী বলে যে আমরা এখানে দক্ষিণ আফ্রিকায় স্বনির্ভর, দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয়রা আমাদের কোনো কাজ করতে চায় না, অতএব আমাদেরকে আমাদের কাজ নিজেরাই করতে হবে। ফলে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ব্যবসায়ী সংগঠন ধীরে ধীরে বাড়তে থাকে, কর্মী সংগঠন, এবং আস্তে আস্তে ভারতীয় জনগণের একটা দক্ষিণ আফ্রিকাতে একটা জোরালো ব্যবস্থা শুরু হয়, যাতে সরকারও সেখানে পিছু হটে ভারতীয়দের উপর, ভারতীয়রা একত্রিত হয়ে যায় গান্ধীর ডাকে। ঘটনাটা এরকম ছিল যে দক্ষিণ আফ্রিকাতে গান্ধী নামে একটা বিশেষ ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছিল। কোনো যদি অসুবিধা হয় ভারতীয়দের বা অন্যান্য কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের, তখনই গান্ধীর কাছে ছুটে যেত সকলে। এদিকে ঠিক এই সময় ফ্রান্স এবং ডাচ তাদের মধ্যে খানিকটা লড়াই চলছিল আফ্রিকার অন্যান্য জায়গায়। এদিকে ডাচ ছিল দক্ষিণ আফ্রিকায়, সে সঙ্গে ইংরেজও ছিল।
ফলে ডাচের সঙ্গে ইংরেজদেরও বোরের লড়াই বলে একটা লড়াই শুরু হয়। গান্ধী দেখেন ডাচরা ইংরেজদের থেকে অসভ্য জাতি, ডাচরা ততটা সভ্য জাতি নয়, ফলে তারা যদি ক্ষমতায় আসে তাহলে আরও অসুবিধা হবে। ঠিক সেই মুহূর্তে তিনি ডাচ দিকে সাপোর্ট না করে ভারতীয় যে বংশোদ্ভূত ব্যক্তিরা আছে বা ভারতীয় ব্যক্তিরা আছে সেখানে তিনি বলেন যে ডাচ দিকে সাপোর্ট না করতে। সেক্ষেত্রে ব্রিটিশ ইউরোপীয়রা গান্ধীর জন্য একটা আলাদা সম্মান তারা খুঁজে পায়, যে গান্ধী বিপদের সময় তাদের সাহায্য করেছে। এই ধরনের কার্যকলাপ চলতে চলতে গান্ধী দেশে ফেরার বাসনা করেন এবং আবার তিনি দেশে ফিরে আসতে চান। সেই সময় নাটালের যে জনগণ, ভারতীয় জনগণ, তারা গান্ধীকে যেতে বাধা দেন, কিন্তু তৎক্ষণাৎ যাওয়ার প্রয়োজন ছিল যে কাজের জন্য তিনি এসেছিলেন সেই কাজের জন্যই, ফলে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় নাটালের জনগণ। তার জন্য বিশেষ কিছু দামি দামি গিফট তারা আনে উপহার স্বরূপ। গান্ধী দেখেন এই গিফটগুলো প্রচণ্ড দামি উপহার, তিনি গিফটগুলো ফেরত দিতে চান তাদেরকে, কিন্তু তারা কোনো মতেই ফেরত নিতে চায়নি দক্ষিণ আফ্রিকার ভারতীয়রা। ফলে তিনি কি করেন, একটা ট্রাস্ট তৈরি করেন, যে ট্রাস্টে সেই জিনিসগুলো জমা রাখেন এবং প্রয়োজন হলে সেই জিনিসগুলোর থেকে টাকা নিয়ে গান্ধী দক্ষিণ আফ্রিকায় সেই ভারতীয়দের ভালো কাজের জন্য খরচ করবে বলে জানান এবং তিনি ভারতের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েন। তো গান্ধীজি ভারত আসবেন এবং ভারত এসে তিনি কিছুদিন ভারতের রাজনীতিকে বুঝবেন, বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে আসবেন। কিছু আন্দোলন সেখানে দেখা যাবে, সত্যাগ্রহ আন্দোলন দক্ষিণ আফ্রিকাতে, এবং দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ করার পর যখন তিনি সফল হবেন, যখন তিনি দেখবেন যে দক্ষিণ আফ্রিকার মানুষ মোটামুটিভাবে পরাধীনতা থেকে মুক্তি পেয়েছে, তখন তিনি ভারতের উদ্দেশ্যে, ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে রওনা দেবেন। ভারতে এসে ভারতের স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে নাম লেখাবেন। গোপালকৃষ্ণ গোখলে তার গুরু, রাজনৈতিক গুরুর কাছে আশীর্বাদ নিয়ে তিনি সারা ভারত ভ্রমণ করবেন এবং ভ্রমণ করার পর 1917 খ্রিস্টাব্দে তিনি চম্পারণ যাবেন। বিহারের চম্পারণে কৃষকদের আন্দোলন চম্পারণ সত্যাগ্রহ শুরু করবেন। এর আগে 1915 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসে পৌঁছাবেন। এই 15 থেকে ভারতের স্বাধীনতা এবং তৎপরবর্তীকাল পর্যন্ত ভারতের ইতিহাসে যে গান্ধী যুগ, সেটার সূচনা হবে 1915 থেকে। তো নেক্সট ভিডিও, পরের ভিডিও আসবে গান্ধীর ভারতে ফেরা এবং দক্ষিণ আফ্রিকায় এসে সত্যাগ্রহ আন্দোলন শুরু নিয়ে। গান্ধীর যে আদর্শ, সত্য ও অহিংসার আদর্শ, সেটা দক্ষিণ আফ্রিকা থেকেই শুরু হবে। তো আজকের মতো এখানেই, এতদূর পর্যন্তই। ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ।